ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে নিহত 4। দেশের বিভিন্ন হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। রূপগঞ্জের প্ল্যান্ট থেকে 50 কোটি লিটার পানি সরবরাহ করা যাবে বললেন মির্জা ফখরুল। এবং পাবনা মানসিক হাসপাতালে রোগীর হাতে রোগী খুন। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই 4 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর 12টার দিকে সরাইলের বৈশামোড়ায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, লোকাল রুটের যাত্রীবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের 4 জন আরোহী প্রাণ হারান। এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েন রোগীরা। তারা সর্বোচ্চ পরিশ্রম করে সেবা দিতে থাকে, কিন্তু তাদের দেখবেন তাদের বেতন কাঠামো বলেন, তাদের নিরাপত্তা বলেন, তাদের সব কিছুতেই অবহেলা করা হয়। আমি ওষুধ পানি সব কিনি, ব্যাগে আমার বলছে এগুলো স্লিপ করে আমি সব নিয়ে আসি কিনি, সব ওই ব্যাগ ভর্তি 2 দিন করে নিয়ে আসি আমি। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকরা। আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন থেকে শুরু করে আমাদের বিসিএস এর যে আমাদের বয়স বৃদ্ধি 34 পর্যন্ত আমরা চাই সবগুলো দাবির একটা নির্দিষ্ট বা সুনির্দিষ্ট আশ্বাস। আমরাও একদিন পোস্ট গ্রাজুয়েশন করব। এখন আমরা যদি আমাদের রাইটের জন্য না ফাইট করি তাইলে কে করবে? বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন আন্দোলনরত চিকিৎসকরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালন বন্ধ থাকায় বর্তমানে কেবল জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা। সে একজন স্ট্রোকের রোগী, এনাকে যে ভর্তি করেছে যেভাবে রাখছে ওইভাবে আছে, শুধু এগুলা ইনজেকশন আর স্যালাইন, এগুলা যে একটা ডাক্তার এসে এখন পর্যন্ত দেখলো না। রোগীটা সুস্থ হইলো না অসুস্থ হইলো আমরা বলতেও পারতেছি না, কাগজপাতি শুধু দেখতে কেউ দেখেনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তারা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে চলমান কর্মসূচি আরো কঠোর করা হবে। তো আমাদের মূলত এখন ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, এই মুহূর্তে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিস্তারিত জানাবেন আমাদের। এখানকার যে ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেলের যারা চিকিৎসক আছেন তারা বেশ কিছু দাবিতে তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। এই কর্মবিরতিতে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে রয়েছে। তবে এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফুর রহমান জানিয়েছেন যে আসলে গতকালকে থেকে রোস্টার করা হয়েছে এবং সেই রোস্টার অনুযায়ী কিন্তু
প্রতিটি বিভাগে চিকিৎসকরা তারা সেবা প্রদান করছেন, তবে ইন্টার্নরা কিন্তু সেবা প্রদান করছেন না। আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি, সেই ওয়ার্ডগুলোতে ইন্টার্নদের উপস্থিতি আমরা দেখতে পাইনি, মিড লেভেলের চিকিৎসকদের আমরা উপস্থিতি দেখতে পাইনি। বিশেষ করে যে ওয়ার্ডগুলোতে গুরুতর রোগী যারা বেশি ভর্তি হয়, বিশেষ করে মেডিসিনে এবং এছাড়াও কিন্তু সিসিউ বা এছাড়াও কিন্তু জরুরি বিভাগ, এখানে কিন্তু আমরা চিকিৎসকদেরকে কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে ইন্টার্ন চিকিৎসকদের সাথে যেটি কথা জানিয়েছে, তাদের যে বেতন 50,000 টাকা বৃদ্ধি, 50,000 টাকা এবং সেই সঙ্গে তাদের চিকিৎসা সুরক্ষার যে আইন সেটি বাস্তবায়ন, এছাড়াও তাদের যে বেশ কয়েকটি দাবি রয়েছে, অনতি বিলম্বে দাবিগুলো যতক্ষণ না পূরণ করা হচ্ছে তারা ততক্ষণ না কর্মস্থলে ফিরবেন না, এমন তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আসলে রুগী স্বজনরা বলছেন ইন্টার্ন চিকিৎসকরাই কিন্তু এই হাসপাতালের প্রাণ, কেননা আসলে তারাই কিন্তু মূলত এই সেবা কার্যক্রমকে সবসময় সচল রাখে, এমনটা কিন্তু তারা বলছেন যে এই তাদেরকে অনতি বিলম্বে তাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে তাদেরকে আসলে যখন দ্রুত সম্ভব হাসপাতালের চিকিৎসা সেবায় তাদেরকে আসলে নিয়ে যায় কিনা এই বিষয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু রুগী স্বজনরা কিন্তু বলছেন। তো সবকিছু মিলে হাসপাতাল সকাল থেকেই ঘুরে দেখেছি, প্রতি ঘন্টার খবরই কিন্তু আমরা জানার চেষ্টা করেছি যে হাসপাতালের যে কার্যক্রম সেটি কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে যে পরিমাণ রুগীর চাপ সেই পরিমাণ আসলে সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসকরা। আর তাছাড়াও এই হাসপাতালে সরকারি কর্মচারী সংকট রয়েছেই। এই ছিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ টুম্পা। মিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রূপগঞ্জের গন্ধকপুরে প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সমস্যা ছিল যে গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রশংসনীয় 3টি কাজের স্বীকৃতিস্বরূপ 15 জন পুলিশ সদস্যকে সনদ ও আর্থিক পুরস্কার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তাদের প্রত্যেককে 20,000 টাকা করে দেওয়া হয়। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ডে দ্রুত চার্জশিট প্রদানকারী 9 জন, মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনকারী 3 জন এবং দৌলতদিয়া ফেরিঘাটে 50 বাসযাত্রীর প্রাণ রক্ষাকারী নৌপুলিশের 3 জন সদস্য রয়েছেন। নৌপুলিশের ওই 3 সদস্যকে আইজি ব্যাসও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে এ বিষয়ে টিআইবির সাম্প্রতিক রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। নৌপুলিশ যারা দৌলতিয়া ফেরিঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে অন্তত 50 জন যাত্রীর জীবন রক্ষায় তারা ভূমিকা পালন করেছে। তারা বাধ্য করেছে সমস্ত শেষ যাত্রীটিকেও বাস থেকে নেমে যেতে। তারপর আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে এই বাসটা ফেরির ব্যারিয়ার ভেঙে নদীতে পড়ে গেছে। লালমনিরহাট সীমান্ত এলাকা এখন বিজিবি ও স্থানীয়দের কঠোর নজরদারিতে। গত 24 ঘন্টায় সীমান্তে কোথাও পুশিনের ঘটনা ঘটেনি, তবে সীমান্ত এলাকার ভারতীয় অংশে বেশ কিছু লোকজন জড়ো করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। লালমনিরহাটে সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গত 24 ঘন্টায় কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে পাটগ্রামের 2টি সীমান্তে এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে পুশিনের জন্য লোকজনকে ভারতীয় অংশে জড়ো করা হয়েছে এমন একটা খবর রয়েছে। সেই খবরে স্থানীয় লোকজন পাহারা বসিয়েছে পাটগ্রামের সীমান্ত এলাকায় এবং আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত একই অবস্থা বিরাজ করছে। তবে কোনো আতঙ্ক নেই, মানুষজন বেশ স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তার কঠোর নজরদারি এবং তাদের টহল জোরদার করেছে। তারা সীমান্তে তাদের লোকবল বৃদ্ধি করেছে, যার কারণে বিএসএফ পুশিং করতে ব্যর্থ হচ্ছে।
বারবার তারা চেষ্টা করছে বটে, কিন্তু বিএসএফের বাধার মুখে তারা ফিরে যাচ্ছে। লালমনিরহাটের সীমান্তগুলোতে এখন আর তেমন কোনো উত্তেজনা নেই, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তবে কিছুটা তো শঙ্কা রয়েছে, কারণ বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অংশে প্রচুর পরিমাণ লোকজন জড়ো করেছে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়ার জন্য। এমন খবরে সীমান্ত লোকজন কিছুটা শঙ্কায় রয়েছে, কিন্তু বিজিবির কঠোর নজরদারি এবং টহলের কারণে সেই শঙ্কা নিঃসন্দেহে কেটে উঠবে, এমনটি আশা সীমান্তবাসীর। দেশের খবরের এই পর্যায়ে বিরতি, এরপর আরো থাকছে। যশোরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। দুই দশক পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের পরাণগঞ্জের 20 শয্যার হাসপাতাল। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। পুলিশ প্রটোকল, সরকারি পতাকা বা দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিদর্শনে দুই কার্যালয়ে সেবাদান, উপস্থিতি, শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও ঘাটতি দেখা যায়। আমিনবাজার কার্যালয়ে 8 জন কর্মকর্তার মধ্যে মাত্র 2 জন যথাসময়ে উপস্থিত ছিলেন। এমনকি সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসাইন খানও দেরিতে আসেন। এ সময় সেবা প্রার্থীরা দীর্ঘদিন ধরে সেবা না পাওয়ার অভিযোগ জানালে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। সার্ভার সমস্যার কারণে নামজারি ব্যাহত হওয়ায় সংশ্লিষ্টদের শোকজের নির্দেশ দেন তিনি। এছাড়া আশুলিয়া সার্কেল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি ও অবৈধ দোকানপাটের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুস্থতার আশায় পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হয়ে একজনের লাশ হয়ে ফেরা, আরেকজনের খুনের আসামি হওয়ায় দিশেহারা স্বজনেরা। হাসপাতালের নিরাপত্তা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে চরম ক্ষোভ জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ জনবল সংকটের কথা বললেও প্রশ্ন উঠেছে তাদের দায়িত্বশীলতা নিয়ে। পাবনা থেকে মিলন মাহমুদের ক্যামেরায় রিজভি জয়ের রিপোর্ট। হাসপাতালের আঙিনায় শ্বশুর শাশুড়ি ও 13 মাসের ছোট্ট সন্তানকে নিয়ে গত এক সপ্তাহ ধরে এভাবেই উদ্ভ্রান্তের মতো ঘুরছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রামের বিলকিস খাতুন। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত স্বামী নাজমুলকে গত 2 জুন পাবনা মানসিক হাসপাতালের আবাসিক ওয়ার্ডে ভর্তি করেছিলেন। পরদিনই জানতে পারেন খুনের আসামি হয়েছেন তার স্বামী। ওরা যদি বলতো যে আমরা পারবো না, তাহলে আমরা চেষ্টা করে দেখেন যেরকম বাইরে রাখতেছে। 2 জুন দিবাগত রাত 3টার দিকে নাজমুলের মানসিক রোগ তীব্র আকার ধারণ করলে একই ওয়ার্ডের রোগী ইনজামুলকে আক্রমণ করে বসেন তিনি। দুজনের মারামারির এক পর্যায়ে মাথায় আঘাত পেয়ে মারা যান ইনজামুল। গুরুতর আহত হন নাজমুলও। এমন ঘটনায় হাসপাতালে স্পর্শকাতর রোগীদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আমার সাহালেক মাইরে হাত পা বাইঙ্গে হওয়া থইল সাল না বাসা। আচ্ছা, ওরা তো গার্ডের লোক থাকে, তাই না? আমার স্বামী যখন দিলাম অভিযোগ তো ওখানে আছে যে ও মারধর করতেছে, ওরা শিফটের জন্য আপনাদের কাছে পাঠাইছে। এদিকে নাজমুলকে অভিযুক্ত করে নিহত ইনজামুলের ভাই পাবনা সদর থানায় মামলা দায়ের করেছেন। তবে তার অভিযোগ নাজমুল নয়, রোগীর নিরাপত্তায় চরম গাফিলতি ও ব্যর্থতার দায় হাসপাতাল কর্তৃপক্ষেরই। নাইট ডিউটি, সে তো রাত দিন 24 ঘন্টায় জানেই যে এখানে পাগলরা আছে, কারণ এরা যখন তখন যা কিছু করতে পারে। ওরা বলতেছে যে আমরা ওখানে যাইতেই পারিনি ভয়তে। তবে দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না দাবি করে উল্টো তীব্র জনবল সংকটকে দায়ী করছেন সেবাকর্মী ও চিকিৎসকরা। আর অতি ঝুঁকিপূর্ণ রোগীদের আইসোলেশনে রাখার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি স্বীকার করে অসহায়ত্ব প্রকাশ করেছেন খোদ পরিচালক। একজন নার্সের পক্ষে ওটা সম্ভবই না, সে তো আমাদের নার্সরা অনেক রোগীর হাতে আহত হয়। এ ধরনের আক্রমণ এই জাতীয় রোগীরা হঠাৎ করেই করেন, একসময় করে, বাড়িতেও একইভাবে একই ধরনের ঘটনা ঘটায়, হঠাৎ করে হয়ে যায় এবং তারা হলো পূর্ণাঙ্গ চিকিৎসার মধ্যেই ছিল। হাসপাতালে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ। সে মানসিক রোগী আছে এবং এই বিষয়টি পর্যবেক্ষণাধীন। পরবর্তীতে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। যশোরে নেশার চাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করে। আজ ভোরে যশোর সদর উপজেলার শেখাটি তমালতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত সামিনা আক্তারের স্বজনরা জানান, নেশার টাকা নিয়ে স্বামী সুজনের সাথে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন চাকু দিয়ে সামিনার শরীরে এলোপাথারি আঘাত করে। পরে সুজন নিজেকেও একই চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকেই যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সামিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। ঘাতক স্বামী সুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়ার সেঞ্চুরি মোটেলে বিপুল কুমার সরকারের মৃত্যুর ঘটনায় তার কথিত প্রেমিকা মোর্শেদা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সিসিটিভির ফুটেজ দেখে ঠাকুরগাঁও থেকে তাকে আটক করা হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, নিহত বিপুল বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য। গত 5 জুন বিকেলে বিপুল ও মোর্শেদা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ ভাড়া নেন। রাতে হঠাৎ বিপুল অসুস্থ হয়ে পড়লে তাকে রেখে মোটেল থেকে পালিয়ে যান মোর্শেদা। সারা শব্দ না পেয়ে পরদিন দুপুরে রুমের দরজা ভেঙে বিপুল কুমার সরকারকে পড়ে থাকতে দেখেন মোটেলের স্টাফরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। উদ্বোধনের 2 দশক পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের পরাণগঞ্জের বিশ্বজ্জার হাসপাতাল। শুধু বহির্বিভাগ চালু থাকলেও নিয়মিত দেখা মেলে না চিকিৎসকের। এতে সেবাবঞ্চিত ময়মনসিংহের চরাঞ্চলের মানুষ। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ক্যামেরায় দেখুন বিস্তারিত। ময়মনসিংহ শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে 2006 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বিশ্বজ্জার হাসপাতাল। লক্ষ্য ছিল পরাণগঞ্জ, সিরতা, বোররচর এলাকার মানুষদের চিকিৎসা সেবা দেয়া। স্থানীয়দের দান করা 3 একর জমিতে দোতলা এ হাসপাতালটিতে নারীদের জন্য 12টি ও পুরুষদের জন্য 8টি শয্যা রয়েছে। তবে নির্মাণের প্রায় 2 দশক পেরিয়ে গেলেও হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। বহির্বিভাগে কিছু ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম নেই। সরেজমিনে দেখা গেল রোগীদের নাম রেজিস্ট্রেশন করছেন ওয়ার্ড বয় হাসিমউদ্দিন, আর মাস্টার রোলে কর্মরত আয়া শাহিনা আক্তার দিচ্ছেন ওষুধ। ডাক্তার নেই, প্রেসক্রিপশনও নেই। রোগীরাই চেয়ে নিচ্ছেন জ্বর, পেটের সমস্যা বা অ্যালার্জির ওষুধ। গ্যাসের বড়ি দেয়, শরীরে বিষ বেদনার বড়ি দেয়। এমনি আমরা যেভাবে খাইতেছি। 3 জন মেডিকেল অফিসার তারা এখান থেকে বদলিয়ে চলে যাওয়ার কারণে 2 জন আছে। এখন এই 2 জন তো আসলে প্রতিদিন পর্যাপ্ত রোগী দেখতেও পারতেছে না। হাসপাতালটিতে 5 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন 2 জন। তাদেরও প্রতিদিন পাওয়া যায় না। নেই অপারেশন টেবিল, বাক্সবন্দি হয়ে বিকল অ্যানেস্থেশিয়া ও অপারেশনের সরঞ্জাম। নেই এক্সরে মেশিনও। রুগীরাই দেখা যায়, আমি দেখলাম যে রুগীরা আইসা চাইতেছে প্যারাসিটামল দেন, নাফা দেন, তারা দিতেছে। এই হাসপাতাল অবস্থা বর্তমানে। আমরা ভাবছিলাম যে চরাঞ্চলের মানুষ এখানে চিকিৎসা সেবা পাবে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এখানে আমাদের কোনো ধরনের চিকিৎসা বা সেবা আমরা পাচ্ছি না। হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি বলে জানান জেলা সিভিল সার্জন। চরাঞ্চলে বিশ্বজ্জার রাজার হাসপাতালের যে জনবল সেটআপ সেটার যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলে কিন্তু অন্তত জনবল টাকাটা তৈরি হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত 4। দেশের বিভিন্ন হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। রূপগঞ্জের প্ল্যান্ট থেকে 50 কোটি লিটার পানি সরবরাহ করা যাবে, জানালেন মির্জা ফখরুল। পাবনা মানসিক হাসপাতালে রোগীর হাতে রোগী খুন। যশোরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা।
এবং 2 দশক পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের পরাণগঞ্জের 20 শয্যার হাসপাতাল। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।